আসসালামু আলাইকুম। ম্যাথমেটিক এক্স ব্যাকবেঞ্চের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা মূলত একটা রিক্সের কাজই করতে যাচ্ছি। আজকে আমাদের চেষ্টা থাকবে যে অনার্স প্রথম বর্ষ বিবিএ, বিএসসি, বিএ সবার জন্য একটা আবশ্যিক সাবজেক্ট হচ্ছে আইসিটি বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। আমরা আজকে একটা ক্লাসের মাধ্যমে আইসিটির যেই প্রথম অধ্যায়টা আছে বা প্রথম ইউনিট, এইটা আমরা শেষ করার চেষ্টা করব। তা আমরা যদি প্রথমে দেখি যে প্রথমে আমাদের যে টপিকটা আছে সেটা হচ্ছে আইসিটির মৌলিক ধারণা। এই আইসিটির মৌলিক ধারণা, এই যে আইসিটি আমরা ছোটবেলা বলতে ক্লাস 8 থেকে পড়ে আসতেছি যে আইসিটির ফুল ফর্ম হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। তো এই যে আইসিটি, এইখানে এখন যে ব্যাপারটা নিয়ে আলোচনা করতেছি সেইটা মূলত হচ্ছে তথ্য প্রযুক্তি, ইনফরমেশন টেকনোলজি। তো এই যে ইনফরমেশন টেকনোলজি, এইটার কিছু মৌলিক ধারণা আছে। কি কি মৌলিক ধারণা আছে? প্রথমে আছে হচ্ছে আমাদের তথ্য প্রযুক্তি। তথ্য প্রযুক্তি জিনিসটা কি? এইখানে তথ্য প্রযুক্তির জিনিসটা হচ্ছে আমি তথ্য সংরক্ষণ করব, আদান প্রদান করব। এর জন্য আমার তথ্য প্রযুক্তির রিলেটেড যেই ধরনের সরঞ্জাম, যেমন কম্পিউটারের হার্ডওয়্যার, সফটওয়্যার, বিভিন্ন অ্যাপ্লিকেশন, এই জিনিসগুলো মূলত বোঝায়। তারপরে হচ্ছে যোগাযোগ প্রযুক্তি। যোগাযোগ প্রযুক্তি বলতে কি? যোগাযোগের কাজে যেই ইলেকট্রনিক সরঞ্জামগুলো ব্যবহৃত হয়, সাপোজ ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টুইটার, এনিথিং। তারপরে বলছে ডেটা ম্যানেজমেন্ট। ডেটা ম্যানেজমেন্ট মানে হচ্ছে উপাত্ত। এই যে আমি যা কিছুই পাবো, এই উপাত্তটা আমি সংগ্রহ করব, সংরক্ষণ করব, আদান প্রদান করব, হারিয়ে গেলে আবার পুনরুদ্ধার করব, মানে একটা জায়গায় আমি গুদামজাত করে রাখবো। তারপরে বলছে হচ্ছে নেটওয়ার্কিং। এখন নেটওয়ার্কিং জিনিসটা কি? আমরা ইন্টারেও এই টপিকটা পড়ে আসছি, ওই যে ল্যান, তারপরে ওয়ান, ম্যান, এই ধরনের বিভিন্ন নেটওয়ার্ক পড়ছি না, লোকাল এরিয়া নেটওয়ার্ক। তো এই নেটওয়ার্কগুলো দিয়ে আসলে কি করা হয়? এই নেটওয়ার্কগুলো দিয়ে হচ্ছে কম্পিউটার এর সাথে ডিভাইস কানেক্ট করা হয়। এই ডিভাইস কানেক্টিংটাকেই বলে হচ্ছে নেটওয়ার্কিং। এর মধ্যে একটা এক্সাম্পল আমি দিতে পারি হচ্ছে ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। তারপরে কি আছে? তারপরে আছে হচ্ছে আমাদের ডিজিটাল সাক্ষরতা। ডিজিটাল সাক্ষরতা কি? এই যে ডিজিটাল সরঞ্জাম, প্রযুক্তি, এর যে আমরা কার্যকরভাবে ব্যবহার করতে পারছি, এই যে আমরা এই জিনিসটায় দক্ষ, বিশ্বে এটার একটা ছাপ রাখা। তারপরে বলছে মাল্টিমিডিয়া। এই মিডিয়া মানে হচ্ছে মাধ্যম, মিডিয়ার বাংলা হচ্ছে মাধ্যম, আর মাল্টি মানে হচ্ছে বিভিন্ন রকম। তো এই মাল্টিমিডিয়া বলতে মূলত বোঝায় হচ্ছে আমরা কোনো একটা তথ্যকে আমরা নিউমারিকভাবে দিতে পারি, মানে কোনো সংখ্যার মাধ্যমে, নন নিউমেরিক দিতে পারি, বা ওইটা ছবি আকারে দিতে পারি, ভিডিও আকারে দিতে পারি, ইমেজ আকারে দিতে পারি, অডিও ভিডিও সব আকারে দিতে পারি। এইটা হচ্ছে মাল্টিমিডিয়া সম্পর্কিত আলোচনা। তারপরে বলা হয়েছে ই গভর্নমেন্ট ও ই ব্যবসা। ই গভর্নমেন্ট বলতে বোঝায় ইলেকট্রনিক গভর্নমেন্ট, আর ই ব্যবসা মানে হচ্ছে ইলেকট্রনিক ব্যবসা। এখন ই গভর্নমেন্ট জিনিসটা কি? ই গভর্নমেন্ট জিনিসটা হচ্ছে সরকার আমাদের যেসব সেবা দিয়ে থাকে ইন্টারনেটের মাধ্যমে। এক্সাম্পল আমরা বলতে পারি যে সাপোজ ভোটার আইডি কার্ডের জন্য আমরা আবেদন করি অনলাইনে, জন্ম নিবন্ধনের জন্য আবেদন করি অনলাইনে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এইসব কিছুর জন্য আবেদন করি অনলাইনে। যেটা সরকার প্রদত্ত সেবা, সেটা হচ্ছে ই গভর্নমেন্ট। তারপরে আসছে হচ্ছে ই ব্যবসা, অনলাইনে ব্যবসা। ধরা যায় হচ্ছে দারাজ,
তারপরে বিক্রয়.com, এইরকম বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান। তারপরে আছে হচ্ছে আমাদের সাইবার নিরাপত্তা। সাইবার নিরাপত্তা মানে হচ্ছে এই যে আমরা যেই ইন্টারনেটের আর্টিফিশিয়াল যুগে আছি, এই ইন্টারনেটের যুগেই আমাদের প্রত্যেকটা তথ্য বলতে আমাদের ছবি হোক, অডিও হোক, ভিডিও হোক, আমাদের ব্যক্তিগত তথ্য হোক, সব কিছুর একটা নিরাপত্তা, এসব নিয়ে আলোচনা করা। তো এসবের মধ্যে কি আছে, সাপোজ তুমি ধরতে পারো যে ইথিক্যাল হ্যাকিং, এইটা হচ্ছে একটা সাইবার নিরাপত্তার প্রতিরোধ ব্যবস্থা। তারপরে বলছে হচ্ছে ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং মানে কি? ক্লাউড কম্পিউটিং মানে হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে আমি কম্পিউটিং পরিষেবা প্রদান করব। এখন এই সেবাটা কি ধরনের? এই সেবাটা হচ্ছে তোমার সাপোজ তোমার স্টোরেজ বাড়ানো লাগবে, তারপরে সফটওয়্যার অ্যাপ্লিকেশন করা লাগবে, এই ধরনের বিভিন্ন জিনিস হচ্ছে মূলত কম্পিউটিং, ক্লাউড কম্পিউটিং। তারপরে বলছে উদীয়মান প্রযুক্তি। উদীয়মান প্রযুক্তি মানে কি? উদীয়মান মানে হচ্ছে ইমার্জিং, মানে ভবিষ্যতে এর মার্কেটটা বিস্তরভাবে হয়ে যাবে। এখন যখন আমরা তাকাচ্ছি, এখন আমরা দেখতে পাচ্ছি যে এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এইটার বিরাট মার্কেট। তারপরে আরেকটা আছে ইন্টারনেট অফ থিংস বা T10, ব্লকচেইন, এইগুলোর হচ্ছে যে অগ্রগতি হচ্ছে, এইটাকেই বলা হয় হচ্ছে উদীয়মান প্রযুক্তি। তারপরে যদি যাই, এইখানে তোমাকে বলছে আইসিটি এর উপাদানসমূহ কি কি। তো উপাদানসমূহ হচ্ছে যে যে কাজ দিয়ে আমরা বা ইলেকট্রনিক যন্ত্র দিয়ে আমরা এই যে আইসিটি এর ব্যবহার করি, সবগুলোই হচ্ছে উপাদান। এর মধ্যে কি? মোবাইল, কম্পিউটার, তার সাথে সাথে যে যন্ত্রপাতি, তারপরে কি আছে? স্যাটেলাইট, রেডিও, টিভি, ফ্যাক্স, তারপরে তোমার হচ্ছে অডিও, ভিডিও, কম্পিউটার নেটওয়ার্ক, আধুনিক টেলিযোগাযোগ, মডেম, মডুলেশন, সিমুলেশন, সব কিছুই হচ্ছে তোমার আইসিটি উপাদান। মানে ওই যে একটু আগে যেইগুলোর কথা বললাম মৌলিক ধারণা, ওইখানে যে যন্ত্রপাতি ইউজ হবে সেগুলি হচ্ছে আইসিটির উপাদান। তারপরে এইখানে আমাদের বলছে যে আইসিটি এর গুরুত্ব। এই গুরুত্ব যে কথা, সুবিধাও সেম কথা। তো আমি যদি এই গুরুত্বটা এখন দেখি, তো গুরুত্বতে কি বলছে? আইসিটি দিয়ে আমরা কি কি করতে পারি? দ্রুত তথ্য আদান প্রদান করতে পারি। আগে কি দেখা যেত? আগে দেখা যেত হচ্ছে চিঠি আদান প্রদান করা হইতো, কবুতরের কাছে চিঠি দিয়ে দিত, ওইটা অনেক টাইমের একটা লেন্দি ব্যাপার ছিল। এখন যখন আমরা কাউকে মেসেজ করি, কয়েক সেকেন্ডের মধ্যেই তার কাছে চলে যায়, সে আমাদের মেসেজ করলে আমাদের কাছে চলে আসে। এটা হচ্ছে আইসিটির কল্যাণই হয়েছে। তারপরে বলছে শিক্ষাক্ষেত্রে বিপ্লব। শিক্ষাক্ষেত্রে বিপ্লব কিভাবে? আমরা সবসময় একটা গদ বাঁধা নিয়মে মানে একটা শ্রেণীকক্ষই কল্পনা করছি। আজকে থেকে 50 বছর আগে কেউ কখনো চিন্তা করে নেই যে আমি ঘরে বসেই আমার স্কুলের পড়াটা আমি কমপ্লিট করতে পারবো, বা আমার যে কোনো শিক্ষাক্ষেত্রের যে কোনো কিছু হোক, আমি ওই জিনিসের যেখানে ইচ্ছা, মানে নমনীয়তার সাথে ফ্লেক্সিবিলিটি, যেখানে ইচ্ছা যে সময় যে বস্তুতে আমি শিক্ষা গ্রহণ করতে পারবো, এমন একটা জিনিস। আমার যেই টপিকে সমস্যা, এখন এই যে আমি ক্লাসটা নিচ্ছি, এখন দেখা যায় কি অনার্সে অনেকেই বই খাতা কিনে না, এক্সাম দিতে চলে যায়। তো সে তার লাস্ট ভরসা হচ্ছে সে পরীক্ষার আগের দিন রাতে ইউটিউবে একটা সার্চ দিবে, সে ক্লাসটা পেয়ে যাবে। তো এইটাও হচ্ছে শিক্ষার একটা বিপ্লবের মধ্যে পড়ে। এই শিক্ষা যে সহজলভ্য হচ্ছে দিন দিন। তারপরে বলছে অর্থনৈতিক উন্নয়নের ভূমিকা। অর্থনৈতিক উন্নয়নে কি? ওই যে ব্যবসা, কমার্স, বিভিন্ন প্ল্যাটফর্মে তুমি ব্যবসা চালু করতে পারো, বা তোমার যদি এখন অনলাইন ব্যাংকিং সিস্টেম থাকে, তুমি বিকাশে, নগদে, রকেটে, ব্যাংকে একজনের থেকে আরেকজনের কাছে টাকা আদান প্রদান করতে পারো। তারপরে বলছে স্বাস্থ্যসেবা উন্নয়ন। তোমার অনলাইনে তাৎক্ষণিক সেবার যেটা ওইটা তুমি ডাক্তারের পরামর্শ অনলাইনে পাইতে পারো টেলিমেডিসিনের মাধ্যমে। তারপরে বলছে সামাজিক যোগাযোগ বিনোদন। আমাদের এই যে ছবি দেখা বলো,
যে কোনো কিছু সব ধরনের বিনোদনই আমরা ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম এসব কিছু থেকেই পেয়ে থাকি, মানে আইসিটির যন্ত্রপাতি থেকেই পেয়ে থাকি। তারপরে কি বলছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও নিরাপত্তা। আগে কি হইতো যে দুর্যোগ হওয়ার আগে যখন ধরো একটা কোনো নদীতেই বিশাল মাত্রায় একটা ঝড় হবে, তো তখন কি হইতো যে রেডিওতে বলে দিত। তো এখন এই যে আইসিটির উন্নয়নে কি হয়, আইসিটির উন্নয়নে হচ্ছে আমরা এই খবরটা অল্প সময়ের মধ্যে বিস্তর জায়গার মধ্যে স্প্রেড করে দিতে পারি। এটাই হচ্ছে আইসিটির কল্যাণ বা আইসিটির গুরুত্ব। তো এই যে যা কিছু বললাম ওইটাই আইসিটির সুবিধা। এখন হচ্ছে অসুবিধা কি কি, এই অসুবিধার বদলে তোমাকে বলতে পারে যে পরিপন্থী কি, মানে বাধা কি। তো এইটার প্রথম জিনিসটা হচ্ছে প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতার অভাব। এই যে ধরো সাপোজ এই বছর আমাদের আইসিটি অ্যাড করা হয়েছে ফার্স্ট ইয়ারে, এখন অনেক ন্যাশনাল ইউনিভার্সিটিতেই দেখা যাবে যে যেই টিচার আইসিটি ক্লাস নেয় সে আইসিটির তেমন কিছুই বোঝে না, মানে মুখে মুখেই জানে, তেমন কিছু জানে না। এটা আমরা স্কুল কলেজ অনেক জায়গায় দেখেই বড় হয়েছি। তো এই রকম প্রযুক্তিগত জ্ঞান আর দক্ষতার অভাবে আমরা পিছিয়ে ভুগতেছি। তারপরে কি গোপনীয়তা ও নিরাপত্তার ঝুঁকি অতটা স্ট্রং না। আমাদের যে সামাজিক যোগাযোগ মাধ্যমের যা কিছুই আছে সব কিছু খুব স্ট্রং না, এটা হ্যাক করা খুবই সহজ। তারপরে বলছে সামাজিক বিচ্ছিন্নতা। সামাজিক বিচ্ছিন্নতা কি, এই যে যখন এই যে এখন যদি কেউ যদি এসে এখন আমার স্ক্রিন টাইম দেখবে 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টাই আমার স্ক্রিন টাইম। তো এই কারণে আমি কি করি, আমি ফোন নিয়ে বাসায় বসে থাকি, আমি বাইরে যাই না। যারা ছেলেরা আছে আগে দেখা যাইতো তারা সারাদিন মাঠে ফুটবল ক্রিকেট নিয়ে পড়ে থাকতো, এখন তারা ফোনে ফ্রি ফায়ার এইসব নিয়ে পড়ে থাকে। তো এটা হচ্ছে সামাজিক বিচ্ছিন্নতা। তারপরে বলা হয়েছে যে ডিজিটাল বিভেদ। ডিজিটাল বিভেদ কি, এখন তোমার কাছে যে জিনিসটা পর্যাপ্ত পরিমাণে আছে, তুমি টিভি দেখতেছো, তা স্মার্ট টিভি দেখতেছো, তোমার কাছে স্মার্টফোন আছে, কম্পিউটার দেখতেছো, ল্যাপটপ দেখতেছো, কিন্তু এখন যদি আমি একটা মফস্বলের গ্রামে যাই সেখানে তারা মানে খুবই দুর্লভ হবে এটা খুঁজে পাওয়া যে তারা স্মার্টফোন দেখছে বা কম্পিউটার দেখছে। এটা খুবই স্বাভাবিক কথা, আর এটা বাংলাদেশে আছে। তারপরে বলছে শারীরিক ও মানসিক সমস্যা। এই যে দীর্ঘক্ষণ আমরা একই স্থানে বসে থাকি, এর জন্য আমাদের ব্রেইনে সমস্যা হইতে পারে, চোখে সমস্যা হইতে পারে, মানসিকও নানা ধরনের সমস্যা হইতে পারে। যখন আমি একটা জিনিসের উপরই ডিপেন্ডেন্ট হয়ে যাব, তখন আমার মধ্যে নানা ধরনের বিষাদ কাজ করার শুরু করবে, আমার মুড সুইং হবে, নানা ধরনের সমস্যা হতে থাকবে। তারপরে বলা হয়েছে যে আইসিটি এর প্রয়োগ আমরা কোথায় কোথায় করি। আইসিটি এর প্রয়োগ করি হচ্ছে আমরা শিক্ষাক্ষেত্রে, এই যে এখন আমি অনলাইনে ক্লাস করাচ্ছি, এটাও একটা আইসিটির প্রয়োগ। তারপরে কি, তারপরে হচ্ছে ব্যবসা কিভাবে তুমি ফেসবুকে একটা পেজ খুলতে পারো বা দারাজের সেলার অ্যাকাউন্ট অ্যাপ ডাউনলোড করে দারাজে তুমি দোকান খুলে এখানে তোমার হচ্ছে তাত্ত্বিকভাবে সরাসরি কোনো দোকান লাগতেছে না, তুমি একবারে অনলাইনে নিজের মতো করে একটা ওয়েবসাইট সাজাতে পারো বা একটা পেজ খুলতে পারো, সাশ্রয়ী উপায়ে তুমি ব্যবসা করতে পারো। তারপরে কি স্বাস্থ্যসেবা পেতে পারো টেলিমেডিসিনের মাধ্যমে। তারপরে এখন সরকার আমাদের যে সুযোগ সুবিধা দেয়, মানে গভর্নমেন্ট, সে আমাদের জন্য কি করে, আমাদের এই যে আমাদের ফেব্রুয়ারি মাসে ভোট হবে, এই যে গণভোট যে দিব, এটাও আমরা আইসিটি এর প্রয়োগেই দিব। তারপরে হচ্ছে বিনোদন। তারপরে এখানে হচ্ছে অর্থায়ন জিনিসটা কি, অর্থায়ন জিনিসটা হচ্ছে বিভিন্ন টাকা ফান্ডিং করা। কিভাবে ফান্ডিং করা, তোমার হচ্ছে তুমি যখন কোনো জায়গায় টাকা ট্রান্সফার করবা, এই ট্রান্সফারের যে পদ্ধতি বা ক্ষেত্র, সেটাই হচ্ছে আমাদের অর্থায়ন। তারপরে বলছে হচ্ছে কৃষিতে নানা ধরনের উন্নতি সাধন হচ্ছে আর আইসিটি এর ব্যবহারের ফলে। তারপরে বলছে পরিবহন, আমরা টিকিট কেটে এক জায়গা থেকে আরেক জায়গার টিকিট ইন্টারনেটেই কাটতে পারি। তারপর হচ্ছে গবেষণা ও উন্নয়ন, এটা আমরা সামনে দেখব, গবেষণা আর উন্নয়নে আইসিটির জিনিসগুলো কীভাবে খুবই শক্তিশালী একটা
কম্পিউটার আছে, সুপার কম্পিউটার, এইগুলো হচ্ছে গবেষণা আর উন্নয়নে ব্যবহৃত হয়। তারপরে এখন আমাদের আস্তে আস্তে হচ্ছে আমাদের মেইন টপিক শুরু হচ্ছে। মেইন টপিক আমাদের কি? মেইন টপিক হচ্ছে উপাত্ত বা ডেটা। উপাত্তর আরেক নাম হচ্ছে ডেটা, আর হচ্ছে তথ্য নিয়ে। উপাত্ত আর তথ্য দুইটাই হচ্ছে আলাদা জিনিস। এটা আমাদের বোঝা লাগবে। তো এইখানে দেখো লিখছে ডাটার একটা সংজ্ঞা দিছে। হোয়াট ইজ ডাটা? ডাটা ইজ এ ফ্যাক্টস। ডাটা হচ্ছে এক ধরনের উপাত্ত, রিপ্রেজেন্টস ইন এ রিডেবল ল্যাঙ্গুয়েজ, মানে পড়া যায় এমন একটা মাধ্যমে প্রকাশিত হয়। সাচ অ্যাজ নাম্বারস, ক্যারেক্টার্স, সংখ্যা হতে পারে, কোনো বর্ণ হতে পারে, ইমেজ অর আদার মেথড টু রিডিং, ছবিও হতে পারে বা অন্য যে কোনো মাধ্যমে পড়া যায়। অন এ ডিউরেবল মিডিয়াম, মানে একটা মাধ্যমে। ডাটা অন ইটস ওন ক্যারিজ নো মিনিং, তার মানে ডাটা স্বতন্ত্রভাবে কোনো অর্থ প্রকাশ করে না। ল্যাটিন শব্দ ড্যাটামের বহুবচন হচ্ছে ডেটা, আর ডেটার অর্থ বা প্রতিশব্দ হচ্ছে তোমার ফ্যাক্ট, আর ফ্যাক্ট অর্থ হচ্ছে উপাত্ত। এখন এইখানে দেখো যে ডাটার শ্রেণী বিভাগ দেখানো হয়েছে। এই যে ডাটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে নিউমেরিক আর একটা হচ্ছে নন নিউমেরিক। নিউমেরিকের মধ্যে হচ্ছে ইন্টিজার আর হচ্ছে ফ্লোটিং পয়েন্ট, আর নন নিউমেরিক মানে হচ্ছে নাম্বার হবে না, ক্যারেক্টার হইতে পারে অর অবজেক্ট। এই ক্যারেক্টার বলতে তোমার বোঝাই হচ্ছে আমরা যখন ওই যে লিখি কিবোর্ডে ABCD আরও যা চিহ্ন টিহ্ন আছে এইগুলো হচ্ছে। আর অবজেক্ট হচ্ছে যে কোনো একটা জিনিস বা বিষয়বস্তু। এই অবজেক্ট আবার 4 ধরনের হতে পারে। পিকচার হতে পারে, গ্রাফ, অডিও বা ভিডিও। ঠিক আছে, এটা গেল হচ্ছে আমাদের ডাটার শ্রেণীকরণ। এখন আমি ডাটা থেকে তথ্য কিভাবে পাবো। এই যে পাইলা হচ্ছে তুমি ডাটার পরে সবসময় মনে রাখবা যে যেই কোনো কাজ 3টা ধাপে হয়। কি কি? প্রথমে তুমি ওই কাজের জন্য তোমার ইনপুট দেওয়া লাগবে, সেই কাজটা প্রসেস হবে, তারপরে তোমাকে আউটপুট দিবে। তো এখন এই যে আমি ডাটাটা দিলাম, দেওয়ার পরে এ প্রসেসিং করবে। প্রসেসিংয়ের মধ্যে কি করবে? প্রসেসিংয়ের মধ্যে প্রথমে শ্রেণীবদ্ধ করবে, সারণীবদ্ধ করবে, যুক্তিমূলক করবে, হিসেব নিকেশ যদি থাকে তাহলে করবে। তারপরে ও যেটা দিবে সেটাই হবে হচ্ছে আমাদের তথ্য। এইখানে 2 জন লেখক তার একটা মত দেয়া আছে, কেনেথ সি লউডন অ্যান্ড জেন পি লউডন। এর মতে বাই ইনফরমেশন উই মিন ডাটা that have been shaped into a form that is meaningful and useful to human being। তার মানে ডাটা বোঝা না গেলেও তথ্য আমরা বুঝি, তার মানে ইনফরমেশন হচ্ছে ডাটার সমষ্টি। তারপরে আমাদের এইখানে বলছে যে এই যে তথ্য মানে ইনফরমেশন, এই তথ্যের বৈশিষ্ট্য কি? তথ্যের বৈশিষ্ট্য হতে হবে হচ্ছে নির্ভুল, এর মধ্যে ভুল কিছু থাকা যাবে না। তারপরে এটা হতে হবে পূর্ণাঙ্গ, এর মধ্যে পূর্ণাঙ্গতা থাকতে হবে, অর্ধেক দিলে হবে না। যথাকালীনতা, যখন যেটা প্রয়োজন সেই অনুযায়ী ইনপুট দিলে আমি আউটপুট পাবো। সঙ্গতিপূর্ণ, মিল থাকা লাগবে। সংক্ষিপ্ততা, তোমার ডেটা যত সংক্ষিপ্ত হবে তথ্যটা তত সুস্পষ্ট হবে। তোমার কাজ হচ্ছে অল্প শব্দে তুমি যা জানতে চাও তা জানার জন্য তুমি প্রশ্ন করবা, এমন কিছু। তারপরে হচ্ছে প্রাসঙ্গিকতা, আর লাস্ট হচ্ছে নিরাপত্তা সম্পর্কিত আলোচনা। তারপরে এখানে তোমাদের বলছে যে উপাত্ত আর তথ্যের মধ্যে পার্থক্য। উপাত্ত হচ্ছে একটি ফ্যাক্ট, কোনো ধারণা, বস্তু, শর্ত, অবস্থা ইত্যাদি। আর তথ্য মানে হচ্ছে সুশৃঙ্খলভাবে সাজানো ডেটা যা সহজবোধ্য, কার্যকর ও ব্যবহারযোগ্য। উপাত্ত একটি একক ধারণা, অর্থাৎ তথ্যের ক্ষুদ্রতম একক হচ্ছে ডেটা, আর ডেটা প্রক্রিয়াকরণ করে হয় হচ্ছে তথ্য। উপাত্ত সাজানো থাকে না, তথ্য সাজানো থাকে। উপাত্তকে সরাসরি ব্যবহার করা যায় না, কিন্তু তথ্যকে সরাসরি ব্যবহার করা যায়। উপাত্তকে নিউমেরিক এবং নন নিউমেরিক এই 2 ভাগে ভাগ করা যায়, কিন্তু তথ্যের কোনো শ্রেণী বিভাগ নেই। সকল উপাত্ত তথ্য নয়, সকল তথ্যই
উপাত্ত। এইটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা লাইন, যে সকল তথ্যই উপাত্ত, কিন্তু সকল উপাত্ত থেকে আমি তথ্য পাবো না। উপাত্তকে প্রক্রিয়াকরণ করতে হয়, তথ্যকে প্রক্রিয়াকরণ করতে হয় না। উপাত্ত তথ্যের উপর নির্ভরশীল নয়, কিন্তু তথ্য উপাত্তের উপর নির্ভরশীল। কারণ কি, এই যে উপাত্তর সমষ্টিগত একটা প্রক্রিয়াই হচ্ছে তথ্য। এখানে উদাহরণ বলছে যে কোনো একজন ছাত্রের পরীক্ষার রিপোর্ট কার্ডের প্রত্যেকটি এন্ট্রি একটি উপাত্ত, আর এই সমগ্র রিপোর্ট কার্ডটি হচ্ছে একটি ইনফরমেশন। তারপরে আসছে হচ্ছে আমাদের তথ্য প্রযুক্তির চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ মানে হচ্ছে বাধা। বাধা কি কি? এরা হচ্ছে সাইবার নিরাপত্তা দিতে পারে না, মানে নিরাপত্তা খুবই ভঙ্গুর, দুর্বল। ডিজিটাল বিভাজন। ডিজিটাল বিভাজন মানে হচ্ছে সবার কাছে এই জিনিসগুলো সহজলভ্য না। এর জন্য যে ব্যবহার করতে জানে আর যে জানে না, এই দুইটা শ্রেণীতে ভাগ হয়ে যায় মানুষ। তারপরে হচ্ছে ব্যয়। ব্যয় বলতে এই যে তথ্য প্রযুক্তির জিনিসগুলো, এর ইনস্টলেশন খরচ অত্যাধিক, সাথে সাথে এইগুলো মানে সহজলভ্য না। এটা হচ্ছে তথ্য প্রযুক্তির চ্যালেঞ্জ বা বাধা বা পরিপন্থী, তিনটা একই কথা বোঝায়। তারপরে আসছে হচ্ছে আইসিটিতে শিক্ষার গুরুত্ব। কিভাবে শিক্ষা গুরুত্ব? শিক্ষা হচ্ছে বর্ধিত করে। আইসিটি কিভাবে বর্ধিত করে? আগে যেমন একটা ছাপোষা ক্লাসরুমে ক্লাস হতো, এখন পুরো বিশ্বটাই ক্লাসরুম হয়ে গেছে। নমনীয়তা ও অ্যাক্সেস যোগ্যতা, এই যে ফ্লেক্সিবিলিটি, এই নমনীয়তার অ্যাক্সেস যোগ্যতা মানে হচ্ছে তোমার যেখানে ইচ্ছা, যে বস্তুতে ইচ্ছা, যে যন্ত্রে ইচ্ছা, যেমন তুমি যদি ঢাকায় বসে তুমি চট্টগ্রামের একটা টিচারের ক্লাস করতে পারো, তুমি চাইলে মোবাইলে করতে পারো, কম্পিউটারে করতে পারো, ল্যাপটপে করতে পারো, তোমার ইচ্ছা। এটা হচ্ছে নমনীয়তা ও অ্যাক্সেস যোগ্যতা। তারপরে হচ্ছে শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা। আগে যখন ক্লাস ছিল তখন টিচাররা ছিল হচ্ছে কোচিংমুখী, শিক্ষার্থীদের প্রতি খেয়াল রাখতো না, কোনো রকম ক্লাসের টাইমটা পার করলেই হইতো। এখন অনলাইনে মেন্টরশিপে দেখা যায় সবাই শিক্ষার্থী কেন্দ্রিক, সবাই বেস্ট দিয়ে পড়ানোর চেষ্টা করে। তারপরে বলছে উন্নত শিক্ষক কার্যকারিতা, মানে এই যে ডিজিটাল ডিভাইসগুলো যে হচ্ছে, এর সাথে শিক্ষকদের একটা সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক হচ্ছে। ডিজিটাল বৈষম্য দূরীকরণ, ওই যে কেউ জানছে কেউ জানছে না, এই সব থেকে আস্তে আস্তে এই বৈষম্যটা দূর করার চেষ্টা হচ্ছে। ভবিষ্যতের কর্মী বাহিনী প্রস্তুত। দক্ষ প্রশাসন ও ব্যবস্থাপনা, এই যে আইসিটির বিভিন্ন মাধ্যম থেকে তুমি শিখছো, কম্পিউটার থেকে তুমি শিখছো, বা মোবাইল থেকে তুমি শিখছো কিভাবে কম্পিউটার চালানো যায়, গ্রাফিক্স ডিজাইন, ফ্রিল্যান্সিং, নানা ধরনের স্কিল্ড ডেভেলপ করা যায়। তারপরে হচ্ছে ব্যক্তিগতকৃত শিক্ষা। ব্যক্তিগতকৃত শিক্ষা কি, ধরো এখন তোমার প্রবলেম হচ্ছে আইসিটি, তুমি আইসিটি দিয়ে সার্চ করলে তোমার কাছে ক্লাস চলে আসতেছে। তোমার প্রবলেম হচ্ছে ফিন্যান্সে, অ্যাকাউন্টে, যাই হোক, যে এক্স্যাক্ট টপিকে তোমার সমস্যা, ওই এক্স্যাক্ট টপিকের জিনিস তোমার কাছে চলে আসছে। তারপরে বলছে ডিজিটাল সাক্ষরতা ও একবিংশ শতাব্দীর দক্ষতা। ডিজিটাল সাক্ষরতা কি, এই যে আমাদের দেশটা আইসিটি যন্ত্রের দক্ষতা অর্জন করতে সক্ষম, এই জিনিসটা ডিজিটালি ভাবে বলা বা একটা ছাপ রাখা। আর একবিংশ শতাব্দীর দক্ষতা বলতে এখানে আমরা 9-10-এ পড়ে আসছি সবাই, যে 21 শতকের সম্পদ হচ্ছে জ্ঞান। তো এই জিনিসটা এখানে বলছে। তারপরে বলছে সাশ্রয়ী ও টেকসই শিক্ষা। এখানে তুমি যখন কোনো একটা এক্সাক্ট জিনিস তোমার জানার ইচ্ছা হচ্ছে, তুমি যে ফ্রিটা পাচ্ছ, এখানে তোমার টাকা খরচ হচ্ছে না। তারপরে বলছে শিক্ষাগত শূন্যতা পূরণ। অনেক সেক্টরে দেখা যায় যে বই আছে, টিচার নেই, এমন অনেকই হয়। তো এই শিক্ষাগত শূন্যতাটা পূরণ করছে হচ্ছে আমাদের আইসিটি। তারপরে বলছে যে আরও আছে ডিজিটাল ডিভাইড, অপ্রতুল বাজেট। বাজেট নিয়ে খুবই সমস্যা। জেন্ডার সমতা।
জেন্ডার সমতা বলতে কি এই যে নারী পুরুষের মধ্যে একটা বিভেদ হয়, সব জায়গায় সবার একটা মেইল ইগো কাজ করে, এই জিনিসটা। তারপরে হচ্ছে নকল প্রবণতা। নকল প্রবণতা মানে কি, এই যে আইসিটি জিনিসটা যখন আসলো এইটার পরিপন্থী বা চ্যালেঞ্জ হচ্ছে এই যে যখন এখন আইসিটি জিনিস আসছে এখন সবাই চ্যাট জিপিটিতে আস্ক করে অ্যাসাইনমেন্ট বা এইচডব্লিউ জিনিস এবং ওইটা হুবহু কপি পেস্ট করে দিয়ে দেয়। এইটাই হচ্ছে আইসিটির চ্যালেঞ্জ বা পরিপন্থী অসুবিধা। তারপরে বলছে নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা হনন হয়, বিশেষ চাহিদা সম্পন্নদের সুযোগ প্রদান করতে হবে। তারপরে বলছে শিক্ষক প্রশিক্ষণ, এইটা খুবই ইম্পর্ট্যান্ট। আমরা হচ্ছে রিয়েল লাইফে অনেক প্রবলেম নিয়ে দেখতে পারি যে যেই সাবজেক্ট যিনি পড়ান তার থেকে তুমি ভালো পড়াইতে পারবা। হ্যাঁ, এমন অনেক সময় হয়ে থাকে যে যেই শিক্ষক তিনি ভালোভাবে প্রশিক্ষণ প্রাপ্ত নন, অথবা সে হয়তো খুবই ভালো শিক্ষক কিন্তু বোঝাতে সক্ষম নন, এমন অনেক সময় হয়ে থাকে। তারপরে এখন আমাদের ওই যে আস্তে 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 বাড়তে বাড়তে এখন আমাদের আসছে হচ্ছে ডাটা প্রসেসিং। ডাটা প্রসেসিং কিভাবে হয়? 6টা স্টেপে হয়। কালেকশন, প্রিপারেশন, ইনপুট, প্রসেসিং, আউটপুট, স্টোরেজ। তার মানে প্রথমে তুমি ডেটাটা সংরক্ষণ করবা, তার সম্বন্ধে প্রস্তুতি নিবা কি চাও ওই ডেটাটা থেকে। তারপরে তুমি ইনপুট দিবা আইসিটি যন্ত্রে, ওই ইনপুটটা প্রসেস হবে, প্রসেস হয়ে আউটপুট হবে। আউটপুট হওয়ার পর যদি কম্পিউটার হয় তুমি হার্ড ডিস্কে বা যেখানেই হোক সংরক্ষণ করবা। তারপরে আসতে হচ্ছে এইখানে এই ডেটা প্রসেসিং এর ওইখানে 6টা ধাপ বললেও এখানে চক্র, এই চক্র হচ্ছে তোমার 3টা। প্রথম চক্র হচ্ছে ডেটা প্রক্রিয়াকরণ চক্র। এইটা কি, এটা তুমি ইনপুট দিবা, এটা যাচাইকরণ করবে, কোডিং করবে, সংরক্ষণ করবে। এখন আমরা ইন্টারে পড়ে আসছি যে কম্পিউটার কি 0 আর 1 ছাড়া কিছু বোঝে না। আইসিটি যন্ত্র 0 আর 1 ছাড়া কিছু বোঝে না। তা আমরা যখন কাউকে হাই পাঠাই এটা কম্পিউটার আগে এই যে 0 1-এ কনভার্ট করে, তারপরে যে কম্পিউটারে পাঠাবো সেইখানে এই 0 1-ই পাঠায়। ওই কম্পিউটার ওইটা কনভার্ট করে আবার হাই আমি যার কাছে পাঠাইছি তার কাছে লিখে দেয়। তো এই জিনিসটাই এইখানে হয় যে আমরা প্রথমে যখন কোনো কিছু ইনপুট দিব ওই ইনপুটটা ওই আইসিটি যন্ত্র যাচাই বাছাই করবে, যাচাই বাছাই করার পর কোডিং করবে, কোডিংয়ের পরে সে সংরক্ষণ করবে। তারপরে বলছে হচ্ছে ডাটা প্রসেসিং চক্র 2, মানে 2 নাম্বার চক্র হচ্ছে ডাটা প্রসেসিং। এখানে কি ওই যে যেটা সংরক্ষণ করলো সেটা শ্রেণী বিভাগ করবে, শ্রেণী বিভাগের পরে বাছাইকরণ করবে কোনটা দিবে কোনটা দিবে না, যদি গণনার প্রয়োজন হয় গণনা করবে হিসাব নিকাশ হইলে, আর সার সংক্ষেপ সে একটা সামারি তুলে ধরবে। তারপরে চক্র 3-এ আছে হচ্ছে আমাদের সে আউটপুটের জন্য প্রসেসিং করবে তথ্যগুলো। প্রথমে কি করবে, ওই যে সার সংক্ষেপ থেকে পুনরুদ্ধার করবে, রূপান্তর করবে, তারপরে হচ্ছে যোগাযোগ মানে হচ্ছে অন্য কাউকে ট্রান্সফার করা হলে ট্রান্সফার করবে, নয় নিজের কাছেই রেখে দিবে। এইটা হচ্ছে আউটপুটে দেখা যাবে। এখন আমরা প্রথম অধ্যায়ের খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক হচ্ছে কম্পিউটার রিলেটেড টপিক। এই কম্পিউটার রিলেটেড টপিক করলেই মানে শ্রেণী বিভাগ কিছু পার্থক্য কিছু এক্সাম্পল দেখলেই এই অধ্যায় আমাদের শেষ। তো কম্পিউটার জিনিসটা কি, কম্পিউটার হচ্ছে একটি ইলেকট্রিক বর্তনী ও যান্ত্রিক সরঞ্জামের সমন্বয়ে সংগঠিত প্রোগ্রাম নিয়ন্ত্রিত। তার মানে ওই যে আমরা ইন্টারে প্রোগ্রামিং পড়ছিলাম না, আমরা কি জানি যে কোনো কিছু যদি আমাদের কম্পিউটার দিয়ে করানো লাগে তাহলে সেটাকে আমাদের কি করা লাগে, সেটাকে হচ্ছে আমাদের কমান্ড দেওয়া লাগে। এই কমান্ড দেওয়ার প্রসেসটাই বা কম্পিউটারের ভাষাটাই হচ্ছে প্রোগ্রামিং। নিয়ন্ত্রিত অত্যাধুনিক ইলেকট্রিক যন্ত্র যা ডেটা সংগ্রহ করে, প্রক্রিয়া করে, ফলাফল সংগ্রহ করে এবং প্রয়োজনে ফলাফল প্রদান করে। তারপরে বলছে ল্যাটিন কম্পিউটার থেকে কম্পিউটারের উৎপত্তি। এই কম্পিউটারে যদি শুধু আমি কম্পিউট রাখি, এই কম্পিউট অর্থ হচ্ছে গণনা করা।
তারপরে বলছে যে গঠন ও কাজের প্রকৃতি অনুসারে কম্পিউটার হচ্ছে 3 প্রকার। কি কি? অ্যানালগ, ডিজিটাল, হাইব্রিড। তো এখন যদি আমি এক্সাম্পলে যাই, এক্সাম্পলে এখানে আমার দেয়া আছে যে অ্যানালগ কম্পিউটার। এই যে কম্পিউটারটা, এটা হচ্ছে আমার অ্যানালগ কম্পিউটার। এই যে অ্যানালগ কম্পিউটার, এইটা কি বলছে? চাপ, তাপ, তরল পদার্থের প্রবাহ ইত্যাদির ওঠানামা, হ্রাস, বৃদ্ধি পরিমাপের জন্য অ্যানালগ কম্পিউটার ব্যবহৃত হয়। আরেকটা কথা, এইটার জন্য হচ্ছে বৈদ্যুতিক কানেকশন জরুরি। বৈদ্যুতিক সংযোগ ছাড়া এটা হয় না, সম্ভব না। তাইলে এইটা হচ্ছে আমাদের এই জিনিসটাই হচ্ছে আমাদের অ্যানালগ কম্পিউটার। তারপরে কি বলছে? তারপরে হচ্ছে আমাদের ডিজিটাল কম্পিউটার, মানে যেই কম্পিউটারে বৈদ্যুতিক সংযোগ সকল কম্পিউটারেই লাগবে, কিন্তু এই কম্পিউটারে হয় কি, এই কম্পিউটারে দুইটাই সেকশন আছে। সেটা হচ্ছে তোমার অন আর হচ্ছে অফ। অন বোঝায় 1 দিয়ে, অফ বোঝায় হচ্ছে 0 দিয়ে। আমরা ইন্টারেও এই পড়াটা পড়ে আসছি। তো এখন দেখো, এই যে এই কম্পিউটারটা, এই যে ডিজিটাল কম্পিউটারটা, এই ডিজিটাল কম্পিউটারটা আসলে কি কাজ করে? এই ডিজিটাল কম্পিউটারটা, এই যে 0 আর 1 আমরা ইন্টারে কিন্তু পড়ে আসছি, এটা হচ্ছে বাইনারি। এই বাইনারি পদ্ধতিতে এই ডিজিটাল কম্পিউটারটা চলে। এই ডিজিটাল কম্পিউটারেরই আসলে মূলত অনেক ধরনের ভাগ আছে, এই ভাগগুলোই আমরা পড়ে দেখব। তারপরে বলছে হাইব্রিড কম্পিউটার। হাইব্রিড মানেই আমরা জানি মিশ্রিত বা কৃত্রিমভাবে উৎপন্ন। তো এই হাইব্রিড মানে হচ্ছে মিশ্র। এই যে অ্যানালগ আর ডিজিটাল বুথ মিশ্রণে যেই কম্পিউটারটা তৈরি হয় সেটাই হচ্ছে হাইব্রিড কম্পিউটার। এক্সাম্পল হচ্ছে আমরা হসপিটালে যেই সব ধরনের যন্ত্র দেখি, যে আলট্রাসোনোগ্রাম বা তোমার হচ্ছে এমআরআই, এইসব বিভিন্ন ধরনের যন্ত্র দেখি না, এই যন্ত্রগুলাই হচ্ছে হাইব্রিড কম্পিউটার। তারপরে এইখানে তোমার পার্থক্য দেয়া হয়েছে অ্যানালগ আর হচ্ছে ডিজিটাল। এইখানে যা বলছি তাই এক্স্যাক্টভাবে মনে রাখার জন্য এইখান থেকে এই তিনটা আমি বলছি। তারপরে হচ্ছে এই 4 থেকে দেখো যে এক ধরনের কাজে ব্যবহৃত কম্পিউটার সাধারণত অন্য ধরনের কাজে ব্যবহার করা যায় না। মানে অ্যানালগ কম্পিউটার যেই কাজের জন্য তৈরি, ওইটা ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করা যায় না, কিন্তু ডিজিটাল সব ধরনের কাজে ব্যবহার করা যায়। তারপরে এই যে এই অ্যানালগের সূক্ষ্মতা হচ্ছে খুবই কম, 0.1%, আর ডিজিটালের সূক্ষ্মতা হচ্ছে প্রায় 100%। আর এই যে অ্যানালগের তথ্য ধারণ ক্ষমতা সাধারণত থাকে না, কিন্তু ডিজিটালে বিপুল পরিমাণে তথ্য ধারণ করার ক্ষমতা থাকে। আর এটা হচ্ছে সনাতনী প্রকৃতির কম্পিউটার, আর এটা হচ্ছে আধুনিক মানের কম্পিউটার। উদাহরণ কি? উদাহরণ হচ্ছে তুমি এইখানে দিতে পারো যে মোটর, এই যে অ্যানালগ কম্পিউটার, এই অ্যানালগ কম্পিউটারের উদাহরণ কি? মোটর গাড়ির স্পিডোমিটার, স্প্লাইট রুল, অপারেশনাল অ্যাম্প্লিফায়ার ইত্যাদি হচ্ছে তোমার অ্যানালগ। আর ডিজিটাল কি? ডিজিটাল হচ্ছে তোমার পেন্টিয়াম 1, 2, 3, 4, অ্যাপেল, ম্যাকিনটোশ ইত্যাদি। তারপরে এখন যদি আমি কম্পিউটারের আরেকটা প্রকারের শ্রেণী বিভাগে যাই, যে আকার, আকৃতি ও কার্যকারিতা। আকার মানে হচ্ছে কেমন, আয়তন, আর হচ্ছে কার্যকারিতা, কি কি কাজ করে, এই অনুসারে হচ্ছে আবার কম্পিউটার 4 প্রকার। কি কি? সুপার কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার, মিনি কম্পিউটার, আর হচ্ছে মাইক্রো কম্পিউটার। এখন যদি আমি সুপার কম্পিউটারে যাই, এই যে বিরাট জিনিসটা দেখতে পাচ্ছ, এই জিনিসটাই হচ্ছে আমাদের সুপার কম্পিউটার। এই সুপার কম্পিউটারের গুণ কি কি? এরা হচ্ছে সবচেয়ে শক্তিশালী, আর এটা হচ্ছে সবচেয়ে ব্যয়বহুল, অনেক টাকা খরচ হয়, দ্রুত গতি সম্পন্ন, একসাথে অনেকগুলো প্রোগ্রামে কাজ করতে পারে, অনেকগুলো অর্ডারে কাজ করতে পারে।
এইটা কি কি ক্ষেত্রে ব্যবহার হয়? সূক্ষ্ম বৈজ্ঞানিক গবেষণা, বিপুল পরিমাণ তথ্য বিশ্লেষণ, নভোযান, ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ, মহাকাশ গবেষণা, সিমুলেশন, পারমাণবিক চুল্লি নিয়ন্ত্রণ, এইসব ক্ষেত্রে সুপার কম্পিউটার আসলে ব্যবহৃত হয়ে থাকে। তারপরে হচ্ছে আমাদের মেইন ফ্রেম কম্পিউটার। এই জিনিসটা হচ্ছে আমাদের মেইন ফ্রেম কম্পিউটার। এই মেইন ফ্রেম কম্পিউটারে কি হয়, যে ছোট্ট ছোট্ট কম্পিউটারের সমষ্টিতে যে কম্পিউটারটা তৈরি সেটাই হচ্ছে মেইন ফ্রেম কম্পিউটার। আর এইটা হচ্ছে সুপার কম্পিউটার থেকে কম ক্ষমতা সম্পন্ন বা কম গতি সম্পন্ন, আর মিনি থেকে বেশি ক্ষমতা সম্পন্ন। তো এর হচ্ছে একাধিক কেন্দ্রীয় প্রসেসর থাকে, তাই দ্রুত গতি সম্পন্ন। তার মানে যদি প্রশ্ন করা হয় যে মেইন ফ্রেম কম্পিউটার কেন দ্রুত গতির, তাহলে বলতে হবে যে এর মধ্যে একাধিক কেন্দ্রীয় প্রসেসর থাকে, তাই হচ্ছে দ্রুত গতির। আর এটা ব্যবহার করা হয় হচ্ছে রপ্তানি উন্নয়ন ব্যুরোতে, এখানে একটা জফলা হবে, বিমা, ব্যাংক, ব্যবসায়ী প্রতিষ্ঠান, গবেষণা প্রতিষ্ঠান, এইসব ক্ষেত্রে মেইন ফ্রেম কম্পিউটার ব্যবহৃত হয়। তারপরে আসে হচ্ছে আমাদের মিনি কম্পিউটার। এই মিনি কম্পিউটার মূলত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্লিনিক, হাসপাতাল, কারখানা এইগুলোতে ব্যবহার করা হয়। তারপরে আমাদের সহজলভ্য হচ্ছে যে মাইক্রো কম্পিউটার। এই মাইক্রো কম্পিউটার মূলত হচ্ছে ব্যক্তিগত কাজে ব্যবহৃত করা হয়। এইটা হচ্ছে মূলত আমাদের পিডিএ, পার্সোনাল ডিভাইস অ্যাসিস্ট্যান্ট। এই যে এই পিডিএ হচ্ছে একটা মাইক্রো কম্পিউটারের শ্রেণী বিভাগে পাম্পটপ কম্পিউটার। তো এই মাইক্রো কম্পিউটার মূলত আমরা যে ব্যক্তিগত কাজে যেই ধরনের ল্যাপটপ বা কম্পিউটারগুলো ইউজ করি ওই কম্পিউটারগুলো, এখন এইটারও শ্রেণী বিভাগ আছে। এই মাইক্রো কম্পিউটার হচ্ছে আবার 4 প্রকার। কি? পাম্পটপ কম্পিউটার বা পিডিএ, ল্যাপটপ কম্পিউটার, নোটবুক, ডেস্কটপ। এই নোটবুক কম্পিউটার হচ্ছে যেটা ছোট আকৃতির, ল্যাপটপ থেকে ছোট, ওই কম্পিউটারটা হচ্ছে মূলত দেখাই হচ্ছে নোটবুকের মতো, এর জন্য এটারে বলা হয় হচ্ছে নোটবুক। এখন আমাদের লাস্ট টপিকটাই হচ্ছে যে এই যে কম্পিউটার সিস্টেম ইউনিট, এই কম্পিউটার সিস্টেম ইউনিটের যে উপাদানগুলো আছে, এই উপাদানগুলোর আমরা হচ্ছে একটা শর্ট সামারাইজড ভার্সন তোমাদের দেওয়ার চেষ্টা করব। তো এইখানে প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে সিপিইউ এর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা কেন্দ্রীয় প্রসেসিং ইউনিট বা একক। এর মধ্যে 3টা উপাদান। এই 3টা উপাদান কি? এই 3টা উপাদান হচ্ছে অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট, কন্ট্রোল ইউনিট আর হচ্ছে রেজিস্টার। এই অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিটকে আবার সংক্ষেপে বলা হয় হচ্ছে আলু, আর এই কন্ট্রোল ইউনিটকে বলা হয় হচ্ছে সিইউ। তো এই আলু এর কাজ হচ্ছে যত ধরনের লজিক্যাল বা গাণিতিক গণনা, আমরা কি জানি যে লজিক গেট আছে না, মৌলিক 3টা লজিক গেট কি? অ্যান্ড গেট, অর গেট আর হচ্ছে নট গেট। এই গেটগুলো দিয়ে মূলত কি হয়? যোগ বিয়োগ, গুণ ভাগ, এই সব কিছু হয়। তো এই যে লজিক্যাল যে গণনা, যোগ বিয়োগ, গুণ ভাগ, এই কাজগুলো হচ্ছে এই অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট করে থাকে। তারপরে এই সিইউ কি? এই সিইউ হচ্ছে কন্ট্রোল ইউনিট। হচ্ছে এই যে আমরা কি জানি যে কম্পিউটার হচ্ছে বাইনারি এককের সব ভাষা বোঝে। তো এই যে সিইউ কি করে? সিপিইউ থেকে যে নির্দেশ বা অর্ডার পায়, এই অর্ডারটাকে সে বাইনারি ভাষাতে কম্পিউটারকে বোঝানোর ট্রাই করে। তারপরে কি? রেজিস্টার মূলত আমরা কি জানি যে রেজিস্টার সব কিছুর ইনফরমেশন রাখে। তো এখানেও রেজিস্টার হচ্ছে সেম জিনিসই। এই রেজিস্টার করে কি? যে এই যে আলো থেকে যা কিছু হবে তার আশেপাশের যেই ইউনিটগুলো আছে তাদের তাড়াতাড়ি কাজ করতে সাহায্য করবে, এবং আলো কি কাজ করবে, কোন মাধ্যমে করবে, সেইটা হচ্ছে এই রেজিস্টারই দিয়ে থাকে। তারপরে 2 নম্বরে আমাদের যে ইউনিটটা সেটা হচ্ছে মেমোরির হচ্ছে 2টা ভাগ, একটা হচ্ছে র্যাম আর একটা হচ্ছে রোম।
র্যাম মানে কি? র্যাম মানে হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, রোম মানে হচ্ছে রিড অনলি মেমোরি। এই র্যান্ডম অ্যাক্সেস মেমোরিতে কি হয়, সাপোজ তুমি এইখানে কোনো একটা কিছু করতেছো এই কম্পিউটারে র্যাম যুক্ত, তো এইখানে যদি তুমি হঠাৎ কারেন্ট চলে যায় তোমার কাজ করার মাঝখানে, তাহলে তুমি সেভ না করলে এইটারে আর পাবা না। এটা হচ্ছে র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আর রোমে কি হয়, রোমে হচ্ছে যাই করবা সব কিছু তোমার একটা জায়গায় সেভ হবে, আর রোম কোনো দিনও ভুলে না। ঠিক আছে, তো তারপরে আমাদের আসে হচ্ছে বিভিন্ন স্টোরেজ ডিভাইসেস। স্টোরেজ ডিভাইসের মধ্যেও দুইটাই আছে, একটা হচ্ছে হার্ড ডিস্ক ডিভাইস আর একটা হচ্ছে সলিড স্টেট ড্রাইভ, সরি ডিভাইস না ড্রাইভ। এই হার্ড ডিস্ক ড্রাইভকে এইচডিডি সংক্ষেপে বলা হয়, আর সলিড স্টেট ড্রাইভকে বলা হয় এসএসডি। এই যে হার্ড ডিস্ক, এই হার্ড ডিস্ক কি করে, এই হার্ড ডিস্ক মূলত আমরা জানি যে যত ধরনের তথ্য আছে সব কিছুর যেই যে সঞ্চয়, এই সঞ্চয়ের যা কিছু আছে সব কিছুই হার্ড ডিস্কে থাকে। আর এই হার্ড ডিস্ক হচ্ছে বিভিন্ন ডেটাগুলোকে লোড করে, স্টোরেজ করে রাখে। সমস্যা হচ্ছে হার্ড ডিস্কে তোমার সময় একটু বেশি নেয়। ঠিক আছে, তারপরে আছে হচ্ছে আমাদের সলিড স্টেট ড্রাইভ বা এসএসডি। এইটাও হার্ড ডিস্কের মতোই সমানভাবেই কাজ করে, তবে এইটার মধ্যে স্টোরেজ ডিভাইসের বিভিন্ন সার্কিট, আর এটা হচ্ছে দ্রুত কাজ করতে পারে। তার মানে এইটা হার্ড হইলেও এটা দুর্বল, আর এটা সলিড হইলেও এটা কি কারেক্ট। হ্যাঁ, তারপরে কি, তারপরে হচ্ছে আমাদের ইনপুট ডিভাইস আর আউটপুট ডিভাইস। এটা আমরা ছোটবেলা থেকেই পড়ে আসি যে ইনপুট ডিভাইস কি আর আউটপুট ডিভাইস কি। ইনপুট ডিভাইস হচ্ছে ওই যে কম্পিউটারকে আমি নির্দেশ দিব, ওই নির্দেশ দিতে যা যা ব্যবহার করতে পারি। কিবোর্ডে লিখলে কম্পিউটারে শো করবে, মাউসে ক্লিক করলে কম্পিউটারে শো করবে, টাচ স্ক্রিনে ক্লিক করলে শো করবে, স্ক্যানার দিয়ে কিছু নিতে চাইলে শো করবে, মাইক্রোফোন দিয়ে বলতে চাইলে যে আমি এখন রেকর্ড করতেছি মাইক্রোফোন দিয়ে, এটাও এখন ওইখানে শো করবে। তারপরে হচ্ছে ওয়েব ক্যাম। ওয়েব ক্যাম হচ্ছে এই যে আমি যদি ভিডিওর সাথে এখানে গোল দিয়ে আমার একটা ছবি কানেক্ট করে যদি বোঝাতে চাই, ওইটাও করা যায়। ওইটাই হচ্ছে আমাদের ওয়েব ক্যাম, মানে ছবি যুক্ত করা। তারপরে আউটপুট ডিভাইস কি, এই যে আমি এগুলা দিলাম, আউটপুট কোথায় আসবে, মনিটরে দেখা যাবে, স্পিকারে শোনা যাবে, প্রিন্টার থেকে প্রিন্ট আউট করা যাবে। তো তারপরে আমরা দেখি হচ্ছে আমাদের মাদারবোর্ড। মাদারবোর্ড কি, মাদারবোর্ড হচ্ছে কম্পিউটারের মূল বিষয়বস্তু যার মধ্যে থাকে আর কম্পিউটারের সব সার্কিট বা পোর্টগুলো যুক্ত থাকে, সেটাই হচ্ছে আমাদের মাদারবোর্ড। একদম মেইন ব্রেইন জিনিস। মা যেমন সন্তানকে রক্ষা করে, মাদারবোর্ডও কম্পিউটারকে একদম সংরক্ষিত করে রাখে। ইনপুট ড্রেস থেকে আউটপুট ডিজাইন, স্পিকার থেকে হেডফোন, হেডফোন থেকে কম্পিউটারের মনিটর, সবটাই একে অপরের সাথে বিভিন্ন কি সার্কিট দিয়ে যুক্ত থাকে। সেটাই হচ্ছে মূলত যেখানে থাকে সেটাই হচ্ছে মাদারবোর্ড। তারপরে বলছে হচ্ছে পাওয়ার সাপ্লাই। পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে আছে হচ্ছে এসএসপিএস, সুইচড মোড পাওয়ার সাপ্লাই। কম্পিউটারে এসি কারেন্ট চলে না, ডিসি কারেন্ট চলে। এসি মানে হচ্ছে অল্টারনেটিভ, আর ডিসি মানে হচ্ছে এনার্জি, ডিরেক্ট কারেন্ট। তো সাপোজ ধরো এটা হচ্ছে একটা গ্রাফ, সরি একটু ভুল হয়েছে, ধরো এইটা হচ্ছে একটা গ্রাফ, এইটাও হচ্ছে আরেকটা গ্রাফ। এইটা হচ্ছে ডিসি আর এইটা হচ্ছে এসি, মানে কারেন্টের ফ্লো। এই অল্টারনেটিভ মানে হচ্ছে ও এমনে যাবে, ঠিক আছে, আর ডিসি মানে হচ্ছে এমনে যাবে। এই যে এমনে যেটা যে ডিরেক্ট কারেন্ট, কম্পিউটার হচ্ছে এই কারেন্টটা নেয়। এইটাই মূলত এইখানে বোঝানো হয়েছে। তারপরে এই যে পাওয়ার সাপ্লাই এমপিএস, এইটা কি করে, এইটা হচ্ছে এই যে কারেন্টকে এই এসি থেকে ডিসিতে রূপান্তর করে। এই পাওয়ার যে সাপ্লাই হয়, এই পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে কম্পিউটার চলতে শুরু করে। তো আমাদের হচ্ছে এই অধ্যায় শেষ। এখন আমরা হচ্ছে কিছু প্রশ্ন দেখব। তোমরা এই প্রশ্নগুলো রিড আউট করে দেখতে পারো। এইখানে হচ্ছে রচনামূলক আর এইখানে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, আশা করি কাজে দিবে।
তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। মানুষ মাত্রই ভুল হয়, আমিও ভুলের ঊর্ধ্বে না। যদি কোনো কিছু ভুল হয় অবশ্যই কমেন্টে জানাবা। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।